হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গল্প কথা। আজকের এপিসোডে তিনটি ঘটনা আছে। তিনটি ঘটনায় কিন্তু বেশ ভয়ের। আজকের যে দ্বিতীয় ঘটনাটি আছে তারাপীঠের একটি ঘটনাটি বেশ ভয়ের। তবে দ্বিতীয় ঘটনায় যাওয়ার আগে আজকের যে প্রথম ঘটনাটি আছে সেটাও কিন্তু বেশ ভয়ের, তাই বেশি কথা বাড়াচ্ছি না। চলে যাব আজকের প্রথম ঘটনায়, তারপরে কিছু কথা আছে তোমাদের সাথে। চলে যাচ্ছি প্রথম ঘটনায়। আজকের যে প্রথম ঘটনাটি আছে লিখেছে তাসনিয়া। তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঘটনাটি ঠিক সেভাবেই পড়ছি। ঘটনাটি বেশ কিছু বছর আগে। আমরা নতুন বাসা ভাড়া নিলাম, যেহেতু আমাদের যে পুরনো বাসা ছিল সে বাসায় খুব প্রবলেম হচ্ছিল। বেশ বড়, একদম নতুন। আমাদের আগে এখানে কেউ ছিল না। বাসাটা ছাদে, বলা যেতে পারে দরজা খুললেই বিশাল ছাদ। ঠিক বাড়ির সামনে যেমন বিশাল উঠোন থাকে ঠিক তেমন। পাশে এমন আরও 3টে ইউনিট, আমরা সহ আরও 4টে ফ্যামিলি। আমি, তাসনিয়া, আমি, আম্মু আর ছোট ভাই আব্দুল্লাহ। আমাদের এই ছোট্ট পরিবার। আমাদের আব্বু নেই, তাসনিয়াজি, আম্মু। আমরা তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ি। ঘটনাটি যেরমভাবে ছিল আমি ঠিক সেভাবেই বলছি। সকালে উঠে প্রাইভেট যেতে হবে। এবার স্কুল থেকে যেতে অনেক সুবিধা হয়, একদম কাছাকাছি। আগে অনেকটা ঘুরে যেতে হতো। খেয়ে গিয়ে শুয়ে পড়লাম। প্রথম কিছুদিন খুব ভালো সময় কাটলো। প্রতিবেশীরা অনেক ভালো। পুরো বিল্ডিংয়ে সমবয়সী কেউ নেই। তবে ভালো ব্যাপার হচ্ছে আমি সবার বড়। সবাই আপু আপু বলে ডাকে, শুনে গ্যাংয়ের লিডার বলে মনে হয়। সেই বিল্ডিংয়ে আমরা থাকতাম 4 তলায়, আর 3 তলায় আম্মুর অফিস ছিল। যাক, প্রথম বেশ কিছুদিন আম্মুর সাথে ছিলাম। পরবর্তীতে সামনের রুমে থাকা শুরু করি একা। সামনের রুমে দরজা খুললেই সামনে ছাদ, আর বেশ বাতাস আছে। আর একটা ব্যাপার হলো, পুরো বাসায় ঢালাই করা ছাদ। শুধুমাত্র আমাদের বাসার সামনের রুমটা ওপরে টিন দেওয়া আর কাঠের বোর্ড, এবং বেশ সুন্দর। সেই রুমটাতে আমি একা থাকতাম, লেখাপড়া করতাম, ড্রয়িং করতাম। কারেন্ট চলে গেলে দরজা খুলে দরজার সামনে শীতল পাটি বিছিয়ে আমি আর আব্দুল্লাহ বসে থাকতাম। কিছুদিন যাওয়ার পর থেকেই আমার সাথে কিছু অস্বাভাবিক ব্যাপার শুরু হয়ে গেল, যা আমার কল্পনার বাইরে। আমি ছোটবেলা থেকেই অনেক সাহসী, সবাই বলে। সেদিন রাত ঠিক কটা বাজে খেয়াল করিনি। হঠাৎই ঘুমটা ভেঙে যায়, কিন্তু আমি নড়তে পারছি না। কেমন যেন শরীর একদম ভার হয়ে আছে। আশপাশে মনে হচ্ছে একদম ব্যস্ত পরিবেশ, হয়তো সকাল হয়ে গেছে। মনে হচ্ছে আশেপাশে অনেক মানুষজন হাঁটাচলা করছে আর কথা বলছে, কিন্তু কথাগুলো স্পষ্ট নয়। ভাবলাম আম্মু আব্দুল্লাহ উঠেছে, ওরা রেডি হচ্ছে। তারপরও কেমন অস্বাভাবিক লাগছে। আমি একদম জেগে, কিন্তু নড়তে পারছি না, সমস্ত শক্তি দিয়েও পারছি না। আচ্ছা, আম্মু কি আমাকে একবারও দেখছে না? খুব অবাক লাগলো। হঠাৎ কেমন যেন একটা চিকন চাপা আওয়াজ আমার কানের কাছে বাজতে শুরু করেছে। কষ্ট হচ্ছিল অনেক, সহ্য করতে পারছিলাম না। এইবার দোয়া পড়া শুরু করি। শরীর কেমন যেন হালকা হতে শুরু করলো। একটু পরই চোখ খুললাম, সাথে সাথে উঠে বসলাম। তাকিয়ে দেখি টিন লাইটটা এখনো চলছে। সবচেয়ে বেশি অবাক করা বিষয়, রাত এখনো কাটেনি। উঠে দেখি আম্মু আব্দুল্লাহ এখনো ঘুমাচ্ছে। কিছুক্ষণ ভাবলাম, এইমাত্র কি হলো আমার সাথে। চারিদিকে ভালো করে দেখলাম। দেখি আমি আমার খাটের সাথে জানালাটা খোলা। জানালাটা বন্ধ করে আবার শুয়ে পড়ি। ভাবলাম এটা হয়তো স্বপ্ন, নয়তো হ্যালুসিনেশন। নতুন জায়গা, তাই মিথ্যে আশ্বাস দিলাম নিজেকে। তারপর ঘুমিয়ে যাই। পরের দিন সকালে উঠতে দেরি হয়ে গেছে। বাসা থেকে বের হতেই দেখি মাহি আমার বাসার সামনে দাঁড়িয়ে আছে। একসাথে যাব স্কুলে। রাতের কথা আমার কিছুই মনে নেই তখন। স্কুল থেকে বাড়ি ফিরি। গত রাতের কথা আমার মনে নেই। বাসায় এসে দেখি
আমার রুমের ওপরে কাঠের বোর্ডের ওপর অনেকগুলো পাখি বাসা করেছে। পাখি ডাকছে। বাহ, আমি তো মহা খুশি। খেয়ে দিয়ে বিকেলে ঘুম দিলাম। আমি সবসময় আমার লেখাপড়া, পেন্টিং, লেখালেখি, স্কুলের হোমওয়ার্ক এইগুলো সব রাতে খেতে দিয়ে তারপর করতাম। অনেক রাত পর্যন্ত জেগে থাকতাম। তাই আম্মু আমাকে সব সময় নিশাচর প্রাণী বলে। রাতের বেলায় পরিবেশ নীরব, নিস্তব্ধতা আমাকে লেখাপড়ায়, পেন্টিং করতে, গভীর মনোযোগ হতে সাহায্য করত। বেশ কিছুদিন তেমন কিছুই হয়নি, কিন্তু তারপরই আবারও সেই একই অবস্থা। ঘুম ভেঙে যায়, হাত পা অবশ, আর আশপাশের ব্যস্ত পরিবেশ। কথা বলছে অস্পষ্টভাবে। কেউ একজন ডাকলো, সেটাও অস্পষ্ট। সুরাহা পড়া শুরু করি, তারপর আবারও ঠিক হয়ে যায়, ঠিক আগের মতো। উঠে ঘড়িতে তাকিয়ে দেখি এখনো 4টে বাজেনি। এমন কেন হয় আমার সাথে? পরের দিন আম্মুকে সব বলি। আম্মু বলে, নামাজ পড়ো ঠিক মতো, নামাজ না পড়লে এমন হয়। সিরিয়াসলি নেইনি প্রথম ব্যাপার। সবাই যার যার মতো প্রতিদিনের কাজে ব্যস্ত। একদিন নানু আসে বাসায়। নানুকে জিজ্ঞাসা করি, নানু বলে এটা নাকি বোবা জিন। বোবা জিন ধরলে নাকি বুকের ওপর অনেক ভারী অনুভব হয়, কানে চিৎকার আওয়াজ আসে, কিন্তু এর সাথে আমার কোনো কিছুই মিল নেই। আমি কোনো প্রকারের ব্যথা পাই না, ভারী কিছু অনুভব করি না। আমার ঘুম ভেঙে যায় আর আশপাশে অনেক মানুষজনের অস্তিত্ব অনুভব করি। যাক, আর কাউকে কিছু বলিনি। তারপর থেকে আর কিছুই এইসব বিষয়ে আলোচনা হয় না। বেশ কিছুদিন পর পর আমার সাথে এমনটা হতো। তখন উঠে দেখতাম 4টে বাজেনি। এক রাতে শুয়ে শুয়ে ওপরে তাকিয়ে আছি। ওপরে সাইডের কাঠের বোর্ডগুলো কেমন যেন আলাদা হয়ে আছে। মাঝখানেরগুলো ঠিক আছে, কিন্তু সাইডেরগুলো বোর্ডের ফাঁকে ফাঁকে দু এক জায়গায় বাকি হয়ে ফাঁক হয়ে আছে। সেই ফাঁক দিয়ে আমি টিনগুলো দেখতে পাচ্ছিলাম। আম্মুকে ডেকে দেখালাম। আম্মু বলল, কাঠের জিনিস এমনই হয়। এটা একসময় সংকুচিত হয়, কিন্তু মাঝখানেরগুলো ঠিক আছে, সাইডেরগুলোই কেন এমন? মনে একটা প্রশ্ন রয়ে গেল, কিন্তু আম্মু আর কিছুই জিজ্ঞাসা করলাম না। আম্মু বুঝতে পারছে আমার কথার ইঙ্গিত। আমি যেন ভয় না পাই, সেজন্য আমাকে ভুল প্রমাণ করার জন্য অনেক কথাই বলবে। তাই তারপর থেকে আম্মুকে আর কিছু বলিনি। একদিন হঠাৎ মাঝরাতে আমি অনুভব করি আমার বিছানার পাশে কেউ বসে আছে এবং সে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, এবং তার হাতটা বরফের মতো ঠান্ডা। মনে হচ্ছে বরফের ভেতরে হাত ঢুকিয়ে রেখেছিল। হট করে আমার ঘুমটা ভেঙে যায়। চোখ খুলে দেখি তখন 3:30 বাজে। এমনটা প্রতিদিন হতে হতে আমি আস্তে আস্তে রোগা হতে শুরু করি। আমার শারীরিক প্রবলেম হতে শুরু করে। আমার স্কুলে যেতে ইচ্ছে করে না। প্রতিদিন আমার স্কুলের বান্ধবী বাসায় আসে এবং আমি তাকে না করে দিই। এমন হতে হতে আমি পুরোই অন্যরকম হয়ে যাই। পড়তে বসতে মন চাইতো না। যখন তখন শুয়ে পড়তাম, ভয় পেতাম। রাতে একা একা ছাদে ঘোরাঘুরি করতাম। এরপরে আম্মু আমাকে একজন সাধু, মানে একজন নবীর কাছে নিয়ে যায়, এবং তার কাছে নিয়ে যাওয়ার পরে সে আমাকে ঝাড়ফুঁক দিয়ে আমাকে একটা তাবিজ দেয়, এবং সেই তাবিজটা নেওয়ার পরে আমার সাথে এমনটা আর হয়নি। আমরা কিন্তু এখনও সেই বাসাতেই আছি, কিন্তু সেই তাবিজ এখনও আমার কাছে আছে। মাঝে মাঝে ভয় পাই, কখনো যদি এই তাবিজটা আমার থেকে খুলে যায় তাহলে হয়তো সেই বিপদ আবার ফিরে আসবে। এটাই ছিল ঘটনা। আজকের প্রথম ঘটনাটি কিন্তু বেশ অদ্ভুত ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। এবং তোমাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই আমি, তোমরা প্লিজ যারা ঘটনা শুনছো প্লিজ লাইক করে দাও এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের ঘটনা কেমন লাগছে। তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে কিন্তু ঘটনার রিচ অনেকটাই কমে যায়। তাই আমি তোমাদের রিকোয়েস্ট করছি তোমরা লাইক আর কমেন্ট করতে প্লিজ ভুলো না। এবং বলে রাখি, তোমরা আমায় ঘটনা লিখে পাঠিয়ে দাও। ঘটনা পাঠাতে হলে কী করতে হবে, ডিসক্রিপশান বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে ডিরেক্টলি ঘটনা পাঠিয়ে দিতে পারো। এবং বলে রাখি, গল্প কথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না। আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে বলি। আশা করব গল্পকথা পরিবারের সদস্যরাও ঘটনাগুলিকে কিন্তু শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করবে।
চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়, তারাপীঠের ঘটনাটা কিন্তু বেশ ভয়ের। আমি যখন পড়ছিলাম আমার কিন্তু ঘটনাটি বেশ ভয় লাগছিল। আশা করব ঘটনাটি তোমাদেরও বেশ ভয় লাগবে। চলে যাচ্ছি ঘটনাটি লিখেছে অনুরাধা ব্যানার্জি। তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঘটনাটি ঠিক সেভাবেই তার ভাষাতেই বলছি। যেই সত্যি ঘটনাটি বলতে চলেছি সেটি ঠিক ভৌতিক বলা যায় না, একটু অদ্ভুতুরে বা অতি প্রাকৃতিক বলা যায়। আজ থেকে বেশ কয়েক বছর আগের কথা। আমাদের পাড়ায় একটি পরিবার আছে, তারা একটি যৌথ পরিবার। যখনকার ঘটনা বলছি তখন তারা দুধের ব্যবসা করত। ওই বাড়ির কাকিমা আমার শ্বশুর বাড়িতে দুধ দিতে আসতো প্রতিদিন বিকেলে। সত্যরত সদালিপি, নির্ভেজাল ভালো মানুষ, ছোট্টখাটো ভীষণ রোগা পাতলা চেহারার মানুষ ছিলেন ছবি কাকিমা। একদিন এসে বললেন কয়েকদিন দুধ দিতে আসতে পারবো না, আমরা বাড়ির সবাই মিলে তারাপীঠ বেড়াতে যাচ্ছি। কিন্তু তারাপীঠ থেকে ফেরার পথে কাকিমার মর্মান্তিক মৃত্যু হয়। সেই ঘটনার কথা ভাবলে আমরা পাড়ার সবাই এখনও শিউরে উঠি। ঘটনাটি ছিল এই রকম। দুটো গাড়িতে করে বাড়ির প্রত্যেকে রওনা দেয় তারাপীঠের উদ্দেশ্যে। ওরা মাঝপথে গাড়ি থামিয়ে জলখাবার খেয়েছে এবং বাড়ির মেয়েরাও ও ছোট বাচ্চারা টয়লেট সেরে নিয়েছে পথে। ছবি কাকিমার সুগারের পেশেন্ট হওয়ায় ঘন ঘন বাথরুমে যাওয়ার দরকার পড়ত। সবার সাথে তখন বাথরুমের কাজ সারলেও বেশ কিছুটা যাওয়ার পর ওনার বাথরুমে যাওয়ার আবার প্রয়োজন পড়ে। যেখান দিয়ে যাচ্ছিল গাড়িটা সেই অঞ্চলটি পুরো জঙ্গলে ঢাকা, সেরকম কোনো জনবসতি বা দোকানপাট নেই। বেগ দিক দেখে কাকিমার ছেলে কাকিমাকে গাড়ি থেকে নামিয়ে একটু জঙ্গলের ভেতর দিকটা করে নিয়ে যায়। কাকিমার ছেলের কথায় কাকিমা যেখানে গিয়েছিলেন সেখানে কিছু ছিল না, এমনকি কোনো মানুষও না। এর কিছুক্ষণ পর কাকিমা বাথরুমে কাজ সারা হয়ে গেলে যখন গাড়িতে উঠতে যাবেন তখন হঠাৎ একটি লোক কোথা থেকে উদয় হলো এবং বলল, আপনারা এই কী করলেন? এই জায়গাটি আমাদের গ্রামের জাগ্রত দেবতার স্থান, আপনি জায়গাটিতে এরকম অপবিত্র করলেন? ছি ছি, আপনার ঠিক হয়নি ওই জায়গাতে বাথরুম করা, এ কী করলেন আপনি? কাকিমা অত্যন্ত ভয় পেয়ে যান এবং আক্ষরিক অর্থে কাঁদতে শুরু করলেন। সেই লোকটি তখন বললেন, আপনি ঠাকুরের স্থানে গিয়ে ক্ষমা চান, দেখুন যদি উনি মাপ করেন। একটু আগে ওইখানে যে ঠাকুরের স্থান আছে কারো চোখে পড়েনি, সেখানে একটু দূরে গিয়ে গাছপালা সরাতেই চোখে পড়ে ঠাকুরের থান। কাকিমা তো বটেই, পুরো পরিবার সেই ঠাকুরের থানে গিয়ে নমস্কার করে ও মাপ চায়। তারপর ওরা ওখান থেকে তারাপীঠের উদ্দেশ্যে রওনা দেয়। এর দুদিন পর তারা তারাপীঠ থেকে ফিরছিল। গাড়ির গতি খুব কম ছিল। তখন দুপুরের দিক হবে, সবাই ভাত খেয়ে গাড়িতে উঠেছে। গাড়ি চলতে চলতে সবার চোখেই একটু ঘুমের লেশ ছিল। হঠাৎই সামনের গাড়ির সবার ঘুম ভেঙে যায় একটা বিকট আওয়াজে। সবাই চোখ খুলে দেখে রাস্তার সামনে বিরাট অঞ্চল জুড়ে গর্ত। গাড়ি ড্রাইভারটা কি মনে হয় খেয়াল করেনি, সেই গর্তে বিকট আওয়াজ করে গাড়ি ঢুকে গেছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ছবি কাকিমা গাড়ি জানলার পাশে বসেছিল। গাড়ি গর্তে পড়ার মুহূর্তেই উনি জানলা দিয়ে গলা ছিটকে গিয়ে পড়ে মরে যায়। তার গলা আর্ধেক হয়ে যায় শরীর থেকে। সবাই অবাক হয়, কিভাবে এটা সম্ভব? একটা মানুষ গাড়ির জানলা দিয়ে বেরিয়ে যায় কিভাবে? এবং গাড়ির বাকি প্রত্যেকের একটা আঁচড় অব্দি লাগেনি। ড্রাইভারের কথায় যাওয়ার সময় এই রাস্তাটি সম্পূর্ণভাবে ঠিক ছিল। এবং সবচেয়ে অদ্ভুত ঘটনাটি হলো, যে জায়গায় অ্যাক্সিডেন্টটি হয় সেই জায়গাটা যেখানে তারাপীঠে যাওয়ার সময় ছবি কাকিমা নেমেছিলেন এবং যেখানে ঠাকুরের থান ছিল। ঘটনাটি অলৌকিক এবং এই অদ্ভুত ঘটনা ব্যাখ্যা এখনও কেউ দিতে পারেনি। ঘটনাটা ঘটার বেশি কিছুদিন পর্যন্ত আমাদের পাড়া থমথম করত এবং সবার মনে হয়তো সেই কাকিমাই ভেসে আসতো। এটাই ছিল ঘটনা।
ঘটনাটা কিন্তু বেশ অদ্ভুত এবং তোমাদের কেমন লাগলো দ্বিতীয় ঘটনাটি অবশ্যই কিন্তু জানাও। এবং আমরা অনেকেই জানি যে সত্যি বলতে রাস্তাঘাটে কখনোই বাথরুম করতে নেই অ্যাকচুয়ালি, কিন্তু আমরা যখন দূরে কোথাও যাই তখন আমাদের টয়লেট পাই। আমি মনে করি দূরে কোথাও গেলে কোনো ধাবা দেখে কোনো ধাবার সামনে দাঁড়িয়েই টয়লেট করা উচিত। এবং বলে রাখি, যাদের জীবনে এরকম অলৌকিক ঘটনা আছে বা তোমরাও আমাকে লিখে পাঠাতে চাও, তারা কিন্তু অবশ্যই গল্প কথায় ঘটনা লিখে পাঠাতে পারো। তবে একটা রিকোয়েস্ট তোমাদের করতে চাই, যারা ঘটনা শুনছো এই মুহূর্তে, প্লিজ একটা লাইক করে দাও। কারণ তোমরা যদি লাইক না করো তাহলে কিন্তু ঘটনার রিচ অনেকটাই কমে যায় এবং পরবর্তীকালে তোমার কাছে কিন্তু ঘটনা পৌঁছাবে না। তাই আমি রিকোয়েস্ট করছি সবার কাছে, যারা ঘটনা শুনছো, প্লিজ লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। এবং যারা সাবস্ক্রাইব করোনি, তাদের যদি ঘটনা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো। এবং তোমরা যদি গল্পকথায় ঘটনা পাঠাতে চাও, কি করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে ডিরেক্টলি কিন্তু ঘটনা লিখে পাঠাতে পারো। এবং তোমরা যারা আমাকে ব্যস্ততার দরুন ঘটনা লিখে পাঠাতে পারছো না, তারা কিন্তু ডিরেক্টলি আমাকে ফোনের মাধ্যমে ঘটনা বলতে পারো। কেমন লাগলো দুটি ঘটনা অবশ্যই কিন্তু জানিয়ে দাও কমেন্ট করে। চলে যাচ্ছি তৃতীয় ঘটনায়। আজকের তৃতীয় ঘটনাটাও কিন্তু বেশ ভয়ের। তবে বলে রাখি, ঘটনা সত্যি না মিথ্যা সেটা কিন্তু গল্পকথা কখনোই বিচার করে না। আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে গ্রহণ করি। আশা করব গল্পকথা পরিবারের সদস্যরাও ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করবে। চলে যাচ্ছি আজকের তৃতীয় ঘটনায়। আজকের তৃতীয় ঘটনাটাও কিন্তু বেশ ভয়ের। আজকের যে তৃতীয় ঘটনাটি আছে, তিনি তার নাম উল্লেখ করেনি। তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঘটনাটি ঠিক সেভাবেই পড়ছি। আমার মেঝো কাকা ছোটবেলা থেকেই ভীষণ জেদি আর একরোখা ছিলেন। দাদুর নির্দেশ অমান্য করে রাত বিরতে গ্রামের বন্ধু বান্ধবের সাথে চলে যেতেন দূরে যাত্রা দেখতে অথবা মাছ শিকারে। প্রথমে বলে নিই, গ্রামে গঞ্জে রাতে মাছ ধরার অন্যতম কারণ হলো তখন মাছ ধরা পড়ে বেশি, তাই মানুষ বেশিরভাগ সময় রাত হলেই মাছ ধরতে চায়। এমনভাবেই একদিন আমার কাকা তার কয়েক বন্ধুর সাথে গিয়েছিল বাড়ি থেকে প্রায় 2 মাইল দূরে একটা ঝিলে। ওই ঝিলে প্রচুর শাপলা ফুটত, আর ঝিলটি নাকি গভীরতায় অনেক বেশি ছিল, তাই সাধারণ মানুষ খুব একটা যেত না সেখানে মাছ মারার জন্য। ওই ঝিল নিয়ে অনেক খারাপ কথা ছড়িয়ে আছে গ্রাম জুড়ে। প্রায় প্রতি বছরই 3 থেকে 4 জন মানুষ ওই ঝিলে ডুবে মারা যায়। তাদের মাঝে অনেকেই ভালো সাঁতারি ছেলে। তো এইসব কথা জানতো বলে দাদু মানা করলো যাওয়ার জন্য, কিন্তু কাকা জেদ ধরলেন যে তার যেতেই হবে। ভয়ে সরে গেছেন ভেবে পড়ে তার বন্ধুরা তুচ্ছ তাচ্ছিল্য করবে, এটা কাকা মেনে নিতে পারছিল না। যাই হোক, ওনারা খুব আয়োজন করে 4 বন্ধু মিলে গেলেন মাছ ধরতে। কাকা এবং ওনার বন্ধু কাশেম লুঙ্গি কাছা নিয়ে প্রায় কোমর পানিতে নেমে গেছে। উদ্দেশ্য ছিল একটু গভীরে গিয়ে জাল মারা। একটু বলে নেই, সেদিন আমাবস্যা ছিল, তেমন আলো ছিল না চারপাশে, তাই ওনারা একটা হ্যাজাক বাতি নিয়ে গেছিল। যাই হোক, ওনারা জাল মেরে ঠিকঠাকভাবে উঠতে এলেন। ওপরে যে 2 জন ছিলেন তারা অপেক্ষায় ছিলেন। আস্তে আস্তে জাল গুটাতে লাগলেন। কাকারও মাঝে ঝিল থেকে উঠে পড়লেন। 4 জন মিলেই ঝিলের পাড়ে দাঁড়িয়ে জাল গোটাচ্ছেন। হঠাৎ কিসের যেন আওয়াজ হলো পেছন থেকে। কে যেন ধমক দিল মনে হয়। হ্যাজাকের আলো ছিল, সেই আলোতেই পেছন করে দেখলেন ওনারা। কাউকে দেখলেন না, ভাবলেন মনের ভুল হয়তো। আবারও জাল টানতে লাগলেন। হঠাৎ কি যেন মনে হলো, সেই আবছা আলোয় দেখল কেউ একজন দাঁড়িয়ে আছে। প্রথমে ভাবল ওনাদের হাত থেকে জালের দূরত্ব ঠিকঠাক অনেকটাই দূরে ছিল এবং সেদিন আমাবস্যা রাত হওয়ায় পুরো জায়গাটা নিস্তব্ধ। হঠাৎই ওনাদের মনে হতে লাগলো যে কেউ একজন ওখানে উপস্থিত আছে। ওরা আবারও জাল টানতে লাগলেন। হঠাৎ কি যেন হলো, ওনাদের হাত থেকে জালের দড়ি খুব দ্রুত সরে যেতে লাগলো।
মনে হতে লাগলো কে যেন খুব শক্তি দিয়ে ওনাদের হাত থেকে সেই জালটা ছিনিয়ে নিয়ে যাচ্ছে। চারজন শক্ত সামর্থ্য জওয়ান, এদের হাত থেকে জাল টেনে নিয়ে যাওয়ার মতো কোনো মাছ নেই সেই ঝিলে। কাকার প্রাণপণ চেষ্টা করতে লাগলেন জালটা থামানোর জন্য। টাল সামলাতে না পেরে কাকার এক বন্ধু পা পিছলে পড়ে গেলেন। পড়ে সবাইকে অবাক করে দিয়ে হরহর করে গভীর পানির দিকে তলিয়ে যেতে লাগলেন। মনে হতে লাগলো কেউ যেন তার পা ধরে টেনে নিয়ে যাচ্ছে। কাকারা বিস্ফারিত চোখে তা দেখতে লাগলেন। ঘটনার আকস্মিকতায় তারা স্তব্ধ হয়ে গিয়েছিলেন। কাকার সে বন্ধু বারবার পানির নিচে ডুবে যান, আর যখনই মাথা ওপরে ওঠে তখনই চিৎকার করে সাহায্য করতে বলেন। কাকার বন্ধুরা হৈ হৈ করে পেছনের দিকে চলে যেতে লাগলেন। তারা ঝিল থেকে ওপরে উঠে মাটির রাস্তায় দাঁড়িয়ে দেখছিলেন, কিন্তু কাকার মনে ওই বুদ্ধিজ্ঞান লোপ পেয়েছিল। উনি বিমূঢ়ের মতো সামনে আর গভীর পানির দিকে যেতে লাগলেন। পেছন থেকে কাকার বন্ধুরা চিৎকার করছিল যাসনে যাসনে করে, কিন্তু কাকা ওনাদের কথা না শুনে এগিয়ে যাচ্ছিলেন। হঠাৎ কাকা আবিষ্কার করলেন ওনার পায়ের নিচ থেকে মাটিগুলো যেন ধপধপ করে সরে গেল। দাঁড়ানো অবস্থায় ছিলেন, কিন্তু ক্ষণিকের মধ্যেই পানিতে ডুবে গেলেন কাকা। হঠাৎ অনুভব করলেন কে যেন পানির নিচে টানছে তাকে। খুব শক্তি তার প্রতিপক্ষের। একে তো পানির নিচে, তার উপর টান সামলাতে পারল না কাকা। ডুবতে লাগলেন, নাক দিয়ে পানি ঢুকতে লাগলো। ফুসফুসের জমা করা বাতাসগুলো বুদবুদের মতো করে বেরিয়ে গেল চিৎকারের সাথে। যেহেতু পানির নিচে তাই কোনো আওয়াজ হলো না। আস্তে আস্তে দম যেতে লাগলেন কাকার। শেষবারের চেষ্টার মতো সব শক্তি দিয়ে লাথি মারলেন নিচের দিকে। অনুভব করলেন কিছু একটার গায়ে ঠেকলো পাটা, অনেকটা মানুষের শরীরের মতো লাগলো। কাকার মনে হলো হয়তো পানির নিচে কেউ আছে যে তাকে নিচ থেকে টানছে। নিজেকে বাঁচানোর একটা তাগিদ ফিরে এলো। যদি পানির নিচের মানুষটা হাত থেকে নিজেকে রক্ষা করা যায় তাহলে হয়তো বেঁচে যাবেন। নিজের সব শক্তি এক করে একটু ঝুঁকলেন কাকা। নিজের পায়ের কাছে হাত দিয়ে জোরে জোরে আঘাত করতে লাগলেন। এলো পাতারি কয়েকটা আঘাতের পর একটা গিয়ে লাগলো কারো মাংসপেশিতে। কাকার এক পা থেকে বাঁধন ছুটে গেল। এবার কাকা দ্বিগুণ উদ্যমে আবারও হাত চালালেন। কয়েকটা মারার পরও মনে হতে লাগলো হয়তো এই যাত্রা বাঁচবে না। ঠিক তখনই আর একটা ঘুষি গিয়ে লাগলো সেই মাংসপিণ্ডে। দ্বিতীয় পাটাও মুক্ত হলো। এবার টন্ডুর গতিতে উপড়তে লাগলেন কাকা। ওনার হাতটা শরীরের পাশে ছিল। হঠাৎ হাতে তীব্র ব্যথা অনুভব করলেন কাকা। মনে হলো কে যেন ধরল, কিছু বসিয়ে দিল ওনার হাতে। কোনো মতে উপরে উঠল কাকা। ওপরে ওঠার বন্ধুরা বন্ধুর বিপদ দেখে ঝুঁকি নিল। তারা নেমে পড়ছিলেন। কাকাকে দেখে ওনাকে টেনে নিয়ে চললেন রাস্তার দিকে। তারপর কাকা জ্ঞান হারায়। পরের দিন সকালে কাকার জ্ঞান ফিরে আসে। এরপর এক টানা 26 দিন উনি জ্বরে ভোগেন। এরপর আস্তে আস্তে সুস্থ হতে থাকেন। কাকার সেই বন্ধুটিকে পরে আর খুঁজে পাওয়া যায়নি, যে কাকার আগে জলে ডুবে গেছিল। এবং সেই দিনের পর থেকে গ্রামের আর কেউ সেই ঝিলের সামনে যায় না। আজকের কিন্তু 3টি ঘটনায় বেশ কিন্তু অদ্ভুত ছিল এবং বেশ ভয়ের ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। এবং তোমাদের মাঝে মাঝে যেরকম আমি একটা সারপ্রাইজ একটা ঘটনা দিই, ঠিক আজকেও কিন্তু একটা ঘটনা আছে যেটার কথা আমি কিন্তু প্রথমে উল্লেখ করিনি। ঘটনাটা বেশ বড় নয়, তবে কিন্তু বেশ অদ্ভুত এবং বেশ ভয়ের। যখন তোমরা শুনবে তোমাদের ভয় লাগবে। তবে একটা রিকোয়েস্ট করতে চাই, যারা 3টে ঘটনা শুনে ফেলেছো প্লিজ লাইক করতে ভুলো না, কমেন্ট করে দাও। কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে কিন্তু ঘটনার রিচ অনেকটাই কমে যায়। তাই আমি রিকোয়েস্ট করবো। আর তোমরা যেহেতু বড় বড় ঘটনা চাও সবসময় গল্প কথার থেকে, তাই আমিও সর্বক্ষণ চেষ্টা করছি তোমাদের যাতে বড় ঘটনা দিতে পারি। তবে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি ঘটনা না পাঠাও তাহলে কিন্তু আমার পক্ষে সম্ভব নয় বড় বড় ঘটনা প্রত্যেকটা এপিসোডে দেওয়ার। আমি পরপর 3টি এপিসোডে বড় বড় ঘটনা দেওয়ার চেষ্টা করছি। এবং আগের এপিসোডগুলো 20 মিনিটের ছিল, 19 মিনিটের, 18 মিনিটে। তবে আমি এখন চেষ্টা করছি যাতে ঘটনাগুলো অন্তত 30 মিনিট 25 মিনিটের ওপরে যাতে হয়। আমি যেমন চেষ্টা করছি তোমাদেরকে বড় এপিসোড দেওয়াও, তাই তোমাদের কিন্তু একটা জিনিস করতেই হবে। যেহেতু আমি কষ্ট করে তোমাদের এপিসোডগুলো দিচ্ছি, এত বড় বড় এপিসোড দিচ্ছি, তাই একটা বড় এপিসোড দেওয়ার পরে কিন্তু একটা আশা থাকে যাতে
তার মধ্যে ভালো ভিউজ আসুক, যাতে লাইক আসে, তাহলে কিন্তু একটা মোটিভেশন পাওয়া যায়। তাই একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, তোমরা লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না, এবং যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলে যাচ্ছি আজকের চতুর্থ ঘটনায়, যেটা সারপ্রাইজ ঘটনা। ঘটনাটা বেশ অদ্ভুত এবং তোমাদের বেশ ভয় লাগবে। আজকে যে ঘটনাটি বলছি, ঘটনাটি বেশ পুরনো একটি ঘটনা। আমার নাম রহিম শেখ। এই ঘটনাটি আমাদের গ্রামের শিব মন্দিরের একটি ঘটনা। তাজল বলে একটি ছেলের, সে খুবই শক্ত সামর্থ্য ছেলে। টানা 10 দিন এভাবে চুয়ে চুয়ে রক্ত পড়ল সেই তাজল শেখের একটা দুর্ঘটনায়। তবু ছেলেটা দিব্যি চলে ফিরে বেড়াচ্ছিল। এরই মাঝে একদিন আমাকে একা ডেকে জানালো তার কোমরের নিচ থেকে পছন ধরেছে, কেমন মাছের মতো আশে ঢেকে যাচ্ছে। আমাকে দেখালো ওর পা আর উরুর অবস্থা। আমি তো দেখে থমকে যাই। ইলিশ মাছের মতো জল জলে রূপালি আশে ঢেকে গেছে কোমর থেকে পা পর্যন্ত। পায়ের আঙ্গুলগুলো পচে যাচ্ছে। আমি মহা দুশ্চিন্তায় পড়ে যাই। তাজেল মাথা চুলকে বলল, সাত্তার ভাই, আমি মনে হয় আর বাঁচব না, বুঝলে? আমার যা পরিস্থিতি হচ্ছে দিন দিন। আমি ওর কথা শুনে প্রচণ্ড ঘাবড়ে যাই। আমি ওকে বলি যে তুই ঘাবড়াস না, তোর সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। ও আমাকে জিজ্ঞাসা করে আমি কি করলে ভালো হব। আমি ওকে বলি, পাড়ায় একটি শিব মন্দির আছে, তুই একবার ওখানে যেতে পারিস। সেদিন আমি আর তাজেল সন্ধ্যার দিকে রওনা হলাম পূর্ব দিকের শিব মন্দিরে। 10 মাইলের বেশি পথ। তাজেল পায়ের পচন ব্যথায় হাঁটতে পারছে না, তবুও দাঁতে দাঁত চেপে হেঁটে যাচ্ছে। আমরা যতক্ষণে পৌঁছালাম রাত হয়ে গেছে। গিয়ে দেখি নতুন কাহিনী। মন্দির গত পরশু রাতে আপনা আপনি ভেঙে পড়েছে। ভেতরের সব মূর্তি মাটির নিচে চলে গেছে, একটা মূর্তিও নেই। আমাদের সেই মূর্তিটাও না। কি করব, তবু পুরোহিত দিয়ে ছোট একটা পুজো দেওয়ালাম। চলে এলাম তাজেলকে নিয়ে। কিন্তু আসার বেলা তাজেল হাঁটতেই পারল না। ওর পায়ের আঙ্গুল পচে খুব খারাপ অবস্থা। গোড়ালির দিকটা কাঠের মতো শক্ত হয়ে যাচ্ছে, কেমন যেন খুরের মতো অবস্থা। ভীষণ জ্বর, তারপর শরীর পুড়ে যাচ্ছে। আমি উপায় না দেখে একটা মোষের গাড়ি ভাড়া করলাম। ফেরার পথে সারা রাত জ্বরের ঘরে আবোল তাবোল বকতে লাগলো তাজেল শেখ, প্রায় সব কথাই অর্থহীন। এরপর আস্তে আস্তে সে মৃত্যুর দিকে ঘনিয়ে গেল। আমরা যখন বৈদ্যের কাছে পৌঁছালাম ততক্ষণে তার শেষ প্রাণটুকু পেরিয়ে গেছে। এরপরে কেটে গেছে প্রায় 7 থেকে 8টা দিন। একদিন রাতে কাজের থেকে বাসায় ফিরছি, হঠাৎ মনে হলো পেছন থেকে আমার নাম ধরে কেউ কাতরভাবে ডেকেই চলেছে। আমি প্রথমে অত কিছু খেয়াল করি না, আমি আপন মনে হাঁটতে থাকি। তারপরে হঠাৎই নাকে একটা বিকট গন্ধ আসে এবং সেই গন্ধটা খুব চেনা মনে হতে লাগে। আরে, এটা তো তাজেলের সেই পায়ের পচনের গন্ধ। আমি যত একা একা হাঁটতে থাকি গন্ধটা ঠিক আমার পেছন পেছন আসতে থাকে। এরপর কোনোভাবে আমি বাসায় যাই এবং বাসায় গিয়ে সকলকে এই ঘটনাটা বলি। সবাই আমাকে বলে যে আমি যেন বাসা থেকে কিছুদিন না বের হই, কিন্তু আমি কারোর কথা সেভাবে কান দেইনি। সেদিন রাত কটা হবে, 12:30 কি 1টা হবে। আমি একা একা ছাদে বসেছিলাম। হঠাৎ সেই গন্ধটা আবার আমার নাকে আসে। মনে হয় যে আমার আশপাশে কেউ আছে বা কারো আসার অনুভূতি আমি অনুভব করছি, এবং সেই পচা গন্ধটা পুরো বাড়ি জুড়ে হতে শুরু করে। আমি নিচে যাই, গিয়ে আমার ওয়াইফকে বলি যে সে গন্ধ পাচ্ছে কিনা। সে বলে যে সে এমন কোনো গন্ধই পাচ্ছে না। এরপর আমি থাকতে না পেরে বাধ্য হয়ে সেই পুরোহিতের কাছে যাই এবং সেই পুরোহিতকে সমস্ত ঘটনা খুলে বলি। তখন সেই পুরোহিত বলে যে তাজেল আমার মায়া ত্যাগ করতে পারেনি, সে আমার সাথে সাথেই সবসময় থাকে। তারপর আমি পুরোহিতকে বলি কি করলে এটা ঠিক হবে। তখন সে আমায় একটা মাদুলি দেয়। সেই মাদুলিটা নেওয়ার পরে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যায়। এটাই ছিল ঘটনা।
আজকের কিন্তু 4টি ঘটনাই কিন্তু বেশ অদ্ভুত ছিল এবং আমি কিন্তু চেষ্টা করছি তোমাদেরকে যাতে বড় বড় এপিসোড, বড় ঘটনা যাতে দিতে পারি। আমি তাই গল্পকথা পরিবারের যত সদস্যরা আছো আমি সকল সদস্যকে বলবো যে গল্পকথা যেহেতু চেষ্টা করছে তোমাদেরকে বড় এপিসোড দেওয়ার, তাই তোমাদেরও কিন্তু একটু কষ্ট করে লাইক কমেন্টটা কিন্তু করতে হবে। কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে কিন্তু গল্পকথা বেশি দূর যেতে পারবে না এবং ঘটনাগুলো অনেকের কাছেই পৌঁছায় না। তাই আমি রিকোয়েস্ট করবো যারা গল্পকথায় ঘটনা শুনছো প্লিজ লাইক আর কমেন্ট করে দাও। এবং বলে রাখি গল্পকথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না। আমাদের গল্পকথায় যে এপিসোডগুলো বলা হয় সেগুলো কিন্তু পুরোটাই এন্টারটেনমেন্ট হিসেবেই কিন্তু বলা হয়। তাই কোনো জায়গার নামের বিষয়ে যদি কারোর মনে কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে তোমাদের মতামত আমাকে জানাতে পারো। এবং তোমাদের জীবনে যদি এরকম কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে অবশ্যই কিন্তু গল্পকথায় লিখে পাঠিয়ে দাও। গল্পকথায় ঘটনা পাঠাতে হলে কী করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো। অনেক ধন্যবাদ আজকের 4টি ঘটনা শোনার জন্য। দেখা হচ্ছে